Oh, hello and welcome FPL managers. Welcome to Gone Football. মন খারাপের কিছু নেই, হতাশার কিছু নেই। এই গেম উইকের পরেই আসছে 17 গেম উইক। সো আমাদের আসলে এখন যা হওয়ার হয়ে গেছে, কারণ আমাদের হাতেই কোনো কিছু নেই। সো সেক্ষেত্রে মন খারাপের কিছু নেই। যেটা বলা উচিত সেটা হলো 17 গেম উইক আমাদের হাতে আছে। সো আমরা 17 গেম উইকের জন্য আসলে প্ল্যান করা উচিত। বেসিক্যালি যে ধরনের পোস্টপোনমেন্ট হচ্ছে, খেলা বাতিল হয়ে যাচ্ছে, প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া হচ্ছে, এগুলা কোনো কিছু আমাদের হাতে না। বাট যেটা আমাদের হাতে আছে সেটা হলো ট্রান্সফার্স, যেটা আমাদের হাতে আছে সেটা হলো ক্যাপ্টেন সিলেকশন, এবং যেটা আমার হাতে আছে সেটা হলো আমাদের ইনফরমেশন গ্যাদার করা, যেটা আমরা আমাদের ফুট আলোচনার ভিডিওতে কভার করেছি। So of course, welcome and don't be disappointed and welcome and let's start preparing for Game Week 17. আর এটা মাথায় রাখার জন্য আমরা আসলে ট্রান্সফার রিপ্লেসমেন্ট করার জন্য আসছি। আর আমার সাথে সেক্ষেত্রে আছে পারভেজ। পারভেজ, ওয়েলকাম। ওয়েলকাম নাদিম। রাইট, সো পারভেজ, লেটস স্টার্ট। এন্ড অফ কোর্স যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা সাধারণত যেটা করে থাকি যে প্রত্যেক গেম উইকে উইকলি যে ট্রান্সফার যে ঝামেলাগুলোর মধ্যে আমরা পড়ি ম্যানেজার্সরা, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের আসলে এই শোটা। সো সেটাকে আমরা আসলে ডিল করবো এই গেম উইকে। অফকোর্স কোভিড-19 এর কারণে বা প্লেয়ার রোটেশনের কারণে যদি কোনো কারণে রিপ্লেসমেন্ট হয়ে থাকে, সেটাকে আমরা আসলে সাজেস্ট করব না। আমরা যেটা সাজেস্ট করবো সেটা হলো যারা ইনজুরি হয়ে যাচ্ছে বা যেসব প্লেয়াররা আসলে ফর্মে নেই বা তাদেরকে বদলানো উচিত, সেইগুলাকে নিয়ে আমরা আসলে কথা বলবো। সো সেক্ষেত্রে প্লিজ ডু ওয়াচ অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ সো মাচ ফর দিস। অ্যান্ড অফকোর্স যেটা বলা উচিত, আমরা প্রত্যেক ভিডিওতে শুরু করার আগে বলি, ইউটিউব ভিডিওতে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, please do subscribe and of course follow our Facebook page, follow our Twitter and also our Instagram page. ফেসবুক পেজটাকে আমি বিশেষ করে রিকোয়েস্ট করবো এফপিএল ম্যানেজার্সদেরকে ফলো করার জন্য, কারণ আমরা সেখানে প্রত্যেকটা ম্যাচের ব্যাপারে আমরা যখনই যা শুনছি রিলায়েবল ইনফরমেশন, সে সমস্ত রিলায়েবল ইনফরমেশন আমরা ইমিডিয়েটলি দেওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের একটা টিম আছে যারা 24 ঘন্টায় মোটামুটি কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়া থেকে, ক্লাব ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে। সেটা আমরা সবসময় আমাদের ঘন ফুটবলের ফেসবুক পেজে দিয়ে যাচ্ছি। সো অফকোর্স প্লিজ ডু ফলো দ্য ফেসবুক পেজ, কারণ সেখানে আমাদের প্রচুর আপডেট আছে। আর এই মুহূর্তে ইনফরমেশন হলো আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র। সো আমরা সেটাকে যেন ঠিকভাবে রাখতে পারি, সেটাই আসলে খেয়াল রাখা উচিত। সো লেটস স্টার্ট পারভেজ। এন্ড অফকোর্স কেভিন ডি ব্রুইন, যেহেতু ম্যানচেস্টার সিটির এই ম্যাচটা আসলে পোস্টপোন হয়ে গেছে, সো সেক্ষেত্রে আসলে আমরা বলছি না যে আসলে কেভিন ডি ব্রুইনকে নিয়ে কি করা উচিত। সামনে চেলসির ম্যাচটা আমরা যতটুকু জানতে পারছি যে চেলসির ম্যাচটা সম্ভবত হয়ে যাবে খেলাটা, কারণ নতুন আজকে এই মুহূর্তে আমি জাস্ট মাত্র রেকর্ডিং শুরু করার আগে, আজকে বুধবার, এখন মাত্র লিভারপুলের সাথে খেলা চলছে হলো নিউ ক্যাসেলের। সো সেই মুহূর্তে আমি পেলাম সেটা হলো যে নতুন যে টেস্ট সিটি করেছে, সেই টেস্টের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হলো যে নতুন কোনো তাদের পজিটিভ আসেনি এবং তাদের গ্রাউন্ডটাকে অলরেডি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সো তারা আবার পুনরায় প্র্যাকটিস সেখানে করতে পারে। সো যেহেতু তারা প্র্যাকটিস করতে পারবে, সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে চেলসি ভার্সেস ম্যানচেস্টার সিটির খেলাটা হয়তো সম্ভবত সময় মতো নিয়ম অনুযায়ী এবং সময় অনুযায়ী হয়ে যাবে ধারণা করা হচ্ছে। বাট এর বেশি বিস্তারিত কিছু জানলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমরা সেটা আপডেট দিয়ে থাকবো। আমরা এই আপডেটটা অলরেডি ফেসবুক পেজে দিয়ে রেখেছি, সো প্লিজ ডু ফলো দ্যাট। আর চার্লি টেইলর, বাট আমাদের এখানে রিপ্লেসমেন্ট, আমি চার্লি টেইলরের সাথে পরে আসি। আমাদের রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে অনেকে আসলে আমরা এখন ডি ব্রুইনকে বা মাহরেজকে যারা টিমে রেখেছিলাম তাদেরকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছি। সো সেক্ষেত্রে তাদের রিপ্লেসমেন্ট কে হতে পারে? চার্লি টেইলর আমরা দেখেছি গতকালকে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে সে মাঠে উঠেছেন। হ্যামস্ট্রিং ইনজুরিটা আসলে কতটুকু সিরিয়াস বা কি তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, বা এতটুকু জানি যে চার্লি টেইলরের অলরেডি ওনারশিপ বেড়েছে, দুদিন আগেই তার প্রাইস বেড়েছে। অ্যান্ড অফকোর্স কালকে সাকা উঠে গিয়েছিলেন। সাকার ইনজুরিটা এখন পর্যন্ত কতটুকু সিরিয়াস সেটাও আমরা জানি না। বাট যদি আপনার মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে এবং আপনি সাকাকে না রাখতে চান, সেক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি যে কিছু রিপ্লেসমেন্টের ব্যাপারে। সো পারভেজ, টেক আস থ্রু টু the statistics and of course De Bruyne and Mahrez. So let's start. হ্যাঁ নাদিম, আমরা যদি এখানে দেখি যে ডি ব্রুইন বা মাহরেজকে এই মুহূর্তে যদি তাদের উপর
অনেকেই যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে থাকে পারফরমেন্স থেকে শুরু করে, আই থিংক আসলে কিপ পেশেন্ট। বাট কেউ যদি চেঞ্জ করতে চায়, ডিব্রিন বা মাহারেজকে রিপ্লেস করতে চায়, সেই ক্ষেত্রে যদি আমরা কোনো পসিবল প্লেয়ারদের নাম যদি আমরা বলি, তাহলে প্রথমেই আসবে হলো সালা, মানে এই মধ্যে সামনের দিকে ডবল গেমিংয়ের ফিকচার আছে, সেই ফিকচার গুলোর দিকে যেমন ব্রুনো ফার্নান্ডেজ, রাশফোর্ড, পুলিসিক, মেডিসন, এইসব প্লেয়ারদের দিকেই আমি ফোকাস করতে বলবো। বাট এখানে আমাদের সনও আছে। সনও রিলায়েবল 9.7 এর একজন প্লেয়ার, বাট আনফরচুনেটলি আজকেও সন টটেনহামের খেলাটাও পোস্টপন্ড হয়ে গেছে। বাট নাথিং ওয়ারিড, যেটা নাদিম আসলে প্রথমেই বললো, নাথিং ওয়ারিড। এখন যদি আমি স্ট্যাটের দিকে দেখি নাদিম, তাহলে সেই জায়গাটাতে আমি দেখতে, সেটা গত লাস্ট 6টা ম্যাচের স্ট্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু সালা এবং রাশফোর্ড গোলের দিক থেকে কিন্তু লাস্ট 6 গেমকে আগায় আছে, 5টা করে গোল করছে। বাট অ্যাসিস্টের দিকে এখনো আমি দেখি যে ফার্নান্ডেজ কিন্তু এখনো অ্যাসিস্টের দিক থেকে অনেকটা রিলায়েবল। সে কিন্তু এখন পর্যন্ত লাস্ট 6 গেমকে সে 4টে অ্যাসিস্ট করে সবার উপরেই আছে। ক্লিন শিটের দিকে অবশ্যই এদিকে টটেনহামের দিকে একটা নজর দেওয়া যায়, যে ক্লিন শিটে কিন্তু টটেনহাম ডিফেন্সটা এখনো যথেষ্ট স্ট্রং, এবং এখানে দেখা যাচ্ছে যে সন 3টা ক্লিন শিট আছে, ক্লিন শিট পয়েন্ট আরো আছে। গোল্ড অ্যাটেম্পট ইন বক্স এখানে যদি দেখি, তাহলে আপনার এখানে চোখে পড়ার মতন একজন রাশফোর্ড। রাশফোর্ড কিন্তু লাস্ট 6 গেমকে যথেষ্ট ডি বক্সের মধ্যে এবং গোলের মধ্যে অ্যাটেম্প করার ক্ষেত্রে সে আগায় আছে। 19টা গোল অ্যাটেম্প নিচ্ছে এখন পর্যন্ত ডি বক্সের, যেটা নাম্বার 1 এই লাস্ট 6 গেমকে, এবং 14টা হইলো তার ইনবক্স অ্যাটেম্প। এখানে আবারও যদি আমি দেখি চান্স ক্রিয়েটারের ক্ষেত্রে, গত লাস্ট 6 ম্যাচে এই প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাটেম্প নিয়েছে, গোল চান্স ক্রিয়েট করছে হলো ব্রুনো ফার্নান্ডেজ, এবং বিগ চান্সও ক্রিয়েট করছে ব্রুনো ফার্নান্ডেজ, যা 20টা এবং 4টা। সেই তুলনায় অন্যরা কিন্তু তার হাফ, যেমন সালা বা এরকম। এবং চোখে পড়ার মতন জিনিস যে সনের পারফরমেন্স, এখানে কিন্তু আমরা স্ট্যাটেই দেখতে পাচ্ছি সনের পারফরমেন্সটা র্যাপিডলি অনেকটা ডাউন। ফার্স্টের 10 গেম উইক আর লাস্ট 6 গেম উইকের মধ্যে অনেকটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে সনের মিনিট পার অ্যাটেম্পট অনেক কম। সন মিনিট পার অ্যাটেম্পট করতেছে 88 মিনিট পর পর একটা অ্যাটেম্পট। দ্যাট মিন্স যদি ধরা যায়, মানে প্রত্যেক ম্যাচে শুধু একটা করে অ্যাটেম্পট করতেছে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে মেডিসন এবং রাশফোর্ডের যদি আমি স্ট্যাটটা দেখি, তারা 29 মিনিট পর পর, মেডিসন কিন্তু অনেক কম দামের প্লেয়ার, 7.2 মিলিয়নের মাত্র, এবং রাশফোর্ড 9.5। তো এদের গোল অ্যাটেম্পট অনেক বেশি। সেক্ষেত্রে মানে কিন্তু চোখ কাড়ার মতন, 27 মিনিট পর পর মানে, এবং সালা 27-28 মিনিট পর পর, এবং ব্রুনো ফার্নান্ডেজ যথারীতি তার গোল ক্রিয়েশন এবং অ্যাটেম্পটের ক্ষেত্রে দুই জায়গাতেই ব্রুনো ফার্নান্ডেজ মোটামুটি সমান তালিয়ে একায় যাচ্ছে। তো এখানেই মোটামুটি আমরা এই স্ট্যাট গুলা থেকে আসলে কোন প্লেয়ারের দিকে যাব, আসলে কার কি রকম বাজেট আছে, সেই বাজেটের প্লেয়ার দিকে, যেমন ডিব্রুইন থেকে অনেকে সালা যাইতে পারে, ডিব্রুইন থেকে অনেকে আবার ব্রুনোতেও আসতে পারে, আবার রাশফোর্ডে আসতে পারে। সো আবার এখান থেকে মেডিসন করে বিভিন্ন ভাবে আসলে একজন টিমের ম্যানেজারই আসলে ডিসাইড করতে পারে যে তার টিমের কোনটা বেশি প্রয়োজন এই মুহূর্তে। রাইট। এক্ষেত্রে আমি একটা একটা অ্যাডভাইস করব, সেটা হলো যে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা ম্যানেজারের এখন সালা, ফার্নান্ডেজ এবং সন আছে, এবং তার পাশাপাশি ডিব্রুইনো আছে। যদি সালা, ফার্নান্ডেজ এবং সন থেকেই থাকে এবং শুধু ডিব্রুইনকে রিপ্লেস করতে হয়, তাহলে আমাকে যদি আমার টিমে যদি এখন এই 4টা হেভি মিডফিল্ডার থেকে থাকতো, আমি যেটা করতাম যে আমি ডিব্রুইনকে বের করে দিয়ে এই মুহূর্তে আমি তাহলে রাশফোর্ডে যেতাম। ডেফিনেটলি নাদিম, ডেফিনেটলি রাশফোর্ড, বিকজ রাশফোর্ড রাইট। 25 মিনিট পর পর একটা করে অ্যাটেম্প নিচ্ছে। তার গোল অ্যাটেম্পটিং বক্স লাস্ট 6 গেমকে 19টা, এবং ইনবক্স অ্যাটেম্প হলো 14টা, এবং তার গোলও আছে হলো 5টা লাস্ট 6 গেমকে। সো ডেফিনেটলি রাশফোর্ড এখানে সবচেয়ে বেশি আই ক্যাচিং হিসেবে এই স্ট্যাটের মধ্যেও দেখা যাচ্ছে রাশফোর্ড। এক্স্যাক্টলি। এবং আমরা আসলে রাশফোর্ডের কিন্তু আমরা ট্রান্সফার সাজেশনের মধ্যেও আমরা বলেছিলাম আজকে আমাদের যে ফুট আলোচনা যে ভিডিওটা হয়েছে, সেখানে কিন্তু আমরা রাশফোর্ডকে নিয়ে আলোচনা করেছি। আমাদের একজন গেস্ট ছিলেন, যে গেস্ট কিন্তু এই কথাটা বলেছেন যে ফার্নান্ডেজ এবং রাশফোর্ডের মধ্যে যে কম্বিনেশনটা, যেটা গতকালকে আমরা উলসের খেলার মধ্যে দেখেছি, আমার মনে হয় এই আসলে এফপিএল ম্যানেজারদের একটু নজর করা উচিত। প্লাস স্ট্যাটিস্টিক হচ্ছে রাশফোর্ড। সো ধারণা করি যদি আমি বলি যে সালা আছে আমার টিমে ফার্নান্ডেসও আছে, আমার টিমে সনও আছে, এবং আমার টিমে ডিব্রুইন আছে। তো আমি বেসিক্যালি হেভি মিডফিল্ড নিয়ে খেলছি, এবং আমি এখন ডিব্রুইন যেহেতু এই ধরনের অবস্থা, সে রিটার্ন সেভাবে দিচ্ছে না, সো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। প্লাস আমি হয়তো বা গেম উইক 19 কে চিন্তা করছি,
তা আমাকে ডিব্রুইনকে রিপ্লেস করতে হলে আমি তাহলে এই মুহূর্তে ডেফিনেটলি রাশফোর্ডে যেতাম, বাট অফকোর্স বাজেটের উপর ডিপেন্ড করছে। বাট এনিওয়ে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান, পারভেজ। টেইলর। হ্যাঁ নাদিম, নেক্সট ইন্টারে এখানে চার্লি টেইলর, যেটা খুব পপুলার পিক ছিল। চার্লি টেইলরের পিকিংটা গত লাস্ট 2 থেকে 3 গেমকে তার মোস্ট ট্রান্সফার ইন প্লেয়ারের মধ্যে সে সব সময় ছিল টেইলর, বিকজ টেইলরের 16 এবং 17 গেমিং গুলা খুব যথেষ্ট ভালো। এটা একটা কারণ, প্লাস ডবল গেমিংকে বার্নলে আছে, তো ওখানেও একটা বার্নলে আছে না ডবল গেমিংয়ে, রাইট রাইট। সো এটা একটা কারণ যে ডবল গেমিং এর প্লেয়ার, প্লাস 16-17 ভালো, 18 অনেকেই ফ্রি হিট খেলবে, সো ওখানে কোনো ট্রান্সফার কাজ করবে না, প্লাস 19 যায় আর কোনো বাড়তি ট্রান্সফার করতে লাগবে না। সো টেইলর এই জন্যই একটা পপুলার পিক ছিল লাস্ট গেমের গুলাতে। এবং এই ধরনের প্লেয়ার একটা ইনজুরিতে পড়া মানে স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে একটা চিন্তার দাগ। বাট চিন্তা আসলে এইটাই হলো এফপিএল আসলে এই স্ট্র্যাটেজি গুলাই হলো সবচেয়ে ব্যাপার। এটা যদি খুবই সিম্পল গেম হইতো তাহলে সবাই এই জিনিসটাতে ইজিলি মেকআপ করতে পারতো, বাট এখানে যারা ক্রিয়েটিভ ম্যানেজার আছে, যারা আসলেই এফপিএল নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তাদের জন্যই আসলে এফপিএল এই জায়গাটাই ইন্টারেস্টিং, যে এখানে আসলে আসলে স্ট্রেট রোডে কিন্তু খুব স্পিডে গাড়ি চলা যায় না দিন, বাট জিগজ্যাগ রোডে আসলেই কিন্তু আসলে ড্রাইভারের অরিজিনাল কোয়ালিটিটা বোঝা যায়, আসল পরিচয়টা। সো এইটা আসলে যারা মোটামুটি এফপিএল নিয়ে মোটামুটি একটু চিন্তা করে তাদের জন্য এটা হেডেক হওয়ার কথা না। টেইলরের অল্টারনেটিভ এখানে আমি যে প্লেয়ার গুলা দেখতেছি, যেমন জাস্টিন, অনেকের টিমেই আছে, তো টেইলর থেকে হয়তো অনেকে জাস্টিনে যাবে না, বাট এখানে আরো কিছু প্লেয়ার আছে, যেমন বেন মি 4.9 মিলিয়ন, তারপরে লুক শ 4.8 মিলিয়ন, বেটনারেককে অনেকেই নিছে, ডালাসও অনেকের টিমে আছে, বাট আর দুইটা প্লেয়ার যেটা আছে আমি বলবো ব্যালবুয়েনা ওয়েস্ট হ্যামের 4.4 মিলিয়ন, এবং টেইলরেরই একই টিমের টিমমেট লটন 4.4 মিলিয়নের। সো নাথিং টু ওয়ারি, এরা কিন্তু টেইলরের চাইতে অনেক প্রাইসের রেঞ্জের, সেম প্রাইস রেঞ্জের, এবং অনেকেই আছে নিচের প্রাইসের রেঞ্জের। এবং এদের স্ট্যাট যদি আমি দেখি, স্ট্যাটেই দেখলেই দেখা যাচ্ছে যে লাস্ট গেমিং গুলাতে লুক শ কিন্তু একটা অ্যাসিস্ট আছে, তারপরে বেটনারেকের একটা অ্যাসিস্ট আছে। ব্যালবুয়েনারা তেমন ভাবে অ্যাসিস্ট না দিতে পারলো, ব্যালবুয়েনার একটা বড় প্লাস পয়েন্ট ব্যালবুয়েনা এবং লোটন, তারা কিন্তু 90 মিনিট প্লেয়ার। ডেফিনেটলি মাসুয়াকু না থাকার কারণে ব্যালবুয়েনা 90 মিনিট প্লে করতেছে, ডিওক না থাকার কারণে, এবং লটন কিন্তু রেগুলার বেসিসে 90 মিনিট খেলে যাচ্ছে, যেটা হয়তো ভাই ম্যাচ যদি এই বসে এই ম্যাচগুলোতে আসলে যে কোনো প্লেয়ারই রেস্ট পাইতে পারে। রেস্ট দেওয়ার জন্য এইটাই হলো একটা সিজনের একটা যে লাস্ট শনিবার একটা খেলা হয়েছে এবং তারপরে একদিন গ্যাপ দিয়ে সোমবার থেকে খেলা, তো এইখানে আসলে ভাইটাল প্লেয়ারদেরকে একটা রেস্ট দিয়ে কোচরা নিয়ে আসে। তো এইখানে আসলে অনেকের টিমই যেমন এই গেমে অনেকেই খেলতেছে না, ওয়ারিস হবার কিছু নেই, মেডিসন এই গেমকে খেলে নাই, তারপরে অনেক বড় বড় প্লেয়ার এই গেমকে খেলে না। সো যারা এরকম প্লেয়ারকে নিছে এবং এই গেমকে ড্রপ করছে, যেমন কুফাল কিন্তু ওয়েস্ট হ্যামের স্কোয়াডে ছিল না, বাট ওয়ারিস হওয়ার কিছু নেই, তাকে রেস্ট দেওয়া হয়েছে, এবং ডেফিনেটলি এইরকম ম্যাচে বড় বড় প্লেয়ারদেরকেও রেস্ট দেওয়া হয়েছে। তো এইগুলা নিয়ে আমি না বলে যদি স্ট্যাটের দিকে আসি, তাহলে ডেফিনেটলি যাদের টিমে এই প্লেয়াররা আছে, অন্তত পক্ষে অথবা ওয়ারিস না হয়ে এদেরকে দ্রুত সাক না করে এই প্লেয়ার গুলোকে টিমের মধ্যে রাখা দেওয়া, যেমন জাস্টিন, বেনমি, লুক শ, বেডনারে, ডালাস, ব্যালবুয়েনা, লটন। এদের স্ট্যাট আসলে ডিফেন্সে 4.4 মিলিয়নের স্ট্যাট তেমন হাই স্ট্যাট না হলেও এখান থেকে স্ট্যাটের মধ্যে থেকে অনেকেই পিক করতে পারে যে আসলে আমার জন্য বাজেটের উপর কোন প্লেয়ারটাতে গেলে আমার ভালো হবে। স্ট্যাট নিয়ে আমি কোনো কথা বললাম না, স্ট্যাট আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনের মধ্যে। তো নাদিম এইটাই আর কি। Okay, so I think Luke Shaw is a good shout here. Right, Luke Shaw is a good shout. Even Lindelof নাদিম, বাট লিন্ডেলফের একটি ইনজুরি ফ্রন্ট আছে, বাট লিন্ডেলফ হ্যাঁ, সো এই জন্য আসলে আমরা যেটা করবো যে আমরা এই জন্য ইনজুরি প্রোন প্লেয়ারকে আমরা আসলে এখানে রাখিনি। রাইট, যারা ইনজুরিতে আছে তাদেরকে আমরা সাজেস্ট করবো না, কারণ এটা একটা রং অ্যাডভাইস হবে ম্যানেজারদেরকে। যারা ফিট আছে শুধু তাদেরকে রেখেছি, বাট অফকোর্স চিন্তা ভাবনা যখন ব্যাক করবে লিন্ডেলফ, তখন আমরা তাকে চিন্তা ভাবনা করতেই পারি। লেটস মুভ টু দ্য লাস্ট ওয়ান, সাকা। ডেফিনেটলি সাকার পিকটা আমরা এখানে ইম্পর্টেন্ট। সাকাকে আমরা কেন নিয়ে আসেছি সেটা সবাই মোটামুটি বুঝতে পারছে, যে 5.1 মিলিয়নে যারা কিনছে এখন 5.2 মিলিয়ন দাম হয়ে গেছে, এবং সেই প্লেয়ার যদি তাদের বেঞ্চ ফরমার হিসেবে সাধারণত নিচে ডবল গেমকে একটা পারফরমেন্স করবে। সাকাকে নেওয়ার কারণেই হইলো ডবল গেমকে যারা ওয়াইল্ডে নিছে, হ্যাঁ ব্ল্যাঙ্ক গেমিকের জন্য, ব্ল্যাঙ্ক গেমিকে একটা টার্গেট করে যারা যাচ্ছে তাদের জন্য সাকা একটা গুড পিক।
এবং যারা ডবল গেমিংও পিক করে যাচ্ছে তাদের জন্য একটা ব্ল্যাক পিক, কারণ ওয়েস্ট আর্সেনালের নেক্সট 2 ম্যাচ মানে 16-17 কিন্তু খুব ভালো। সো অনেকে এইখানে নিচে তারপরে সামনে 19-এ যে একটা ট্রান্সফার করে থাকার জায়গায় অন্য একজন প্লেয়ার নিয়ে আসবে, কারণ ওই রেঞ্জের অনেক প্লেয়ার আছে যারা ডবল গেমিং খেলবে। সেরকম একজন প্লেয়ারই হইলো সাকা থেকে যদি কেউ এখনো ট্রান্সফার করে তাদের একটু ব্যাংকে একটু ব্যালেন্স আছে, সো রাফিনহা ডেফিনেটলি একটা ভালো পিক, কারণ 0.3 মিলিয়ন শুধু বেশি রাফিনহা, এবং হ্যারিসন 0.2 মিলিয়ন বেশি। তো ডেফিনেটলি রাফিনহা, হ্যারিসন, তারপরে ম্যাকটিমিনাই, সুচেক, লুকম্যান, বিসুমা। এখানে যদি আমি স্ট্যাটে দেখি, স্ট্যাটে একটা জিনিস খুব চমৎকার একটা জিনিস, আমাদের গেমকে নাজিম ডিফারেন্সিয়াল হিসেবে রাফিনহাকে অনেকবারই পরপর দুইটা ইয়াতে ডিফারেন্সিয়াল হিসেবে সাজেস্ট করছিল, এবং ডেফিনেটলি রাফিনহা কিন্তু তার এই যে সাজেস্ট করার পিছনে আমাদের যে একটা চিন্তা ভাবনা ছিল, নাজিম যেটা চিন্তা ভাবনা করে নিছি, স্ট্যাট কিন্তু তার ডেফিনেটলি তার মিরর যে একটা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি। অ্যাসিস্টে এক নাম্বার টপ অ্যাসিস্ট হলো রাফিনা, লাস্ট 6 গেমিংয়ে 2টা অ্যাসিস্ট করছে, ক্লিন শিট তার 2টা। এরকম প্লেয়ার একটা ডালাসের লিডসের মতন একটা টিম 2টা ক্লিন শিট লাস্ট 6 গেমিংয়ে, ভেরি ইন্টারেস্টিং। তারপরে যদি আমি দেখি গোল অ্যাটেম্পট ইন বক্স, এখানেও কিন্তু রাফিনহা অন্যদের চাইতে ডবল, অলমোস্ট ডবল, যেখানে হ্যারিসন 8টা, সুচেক যেখানে 8টা, এনগুইসা যেখানে 5টা, বিসুমা যেখানে 5টা, লুকম্যান কিন্তু আরেকটা গুড পিক এখানে, কারণ লুকম্যান হইলো 5.5 মিলিয়নের, লুকম্যান কিন্তু সেকেন্ড বেস্টে আছে। সো রাফিনহার পরেই লুকম্যান, যারা ইনবক্স শর্ট এবং এই জায়গাগুলোতে বেশি আছে। রাফিনহা যেখানে করছে হইলো 18টা, লুকম্যান কিন্তু 14টা। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে আমাদের পিক গুলা, অনেকে হ্যারিসনের কথা বলতেছে, হ্যারিসনও চমৎকার খেলে যাচ্ছে, এবং হ্যারিসন বিগ চান্স ক্রিয়েটের ক্ষেত্রে হ্যারিসন ডেফিনেটলি আগায় আছে। 2টা বিগ চান্স ক্রিয়েট করছে লাস্ট 6 গেমের মধ্যে। ইভেন যদি আমি আরেকটা প্লেয়ারের কথা বলি, অ্যানগুইসা কিন্তু লাস্ট 6 গেমে 2টা বিগ চান্স ক্রিয়েট করছে, সে 4.5 মিলিয়নের প্লেয়ার। সো ইন্টারেস্টিং ব্যাপার এই জায়গাগুলোতে, আসলে অনেকে এই প্লেয়ার গুলাকে কেউ নেগলেক্ট করার মতন ক্ষমতা নেই, কারণ এই প্লেয়ার গুলা যদি আপনার টিমে থাকে 4.5 বা 5 মিলিয়নের, দেন ডেফিনেটলি আপনি বড় বিগ হিটারদেরকে টিমের মধ্যে রাখতে পারবেন, কারণ তখন রাশফোর্ডের মতন প্লেয়ারকে আপনি ম্যানেজ করতে পারবেন। তখন আপনি আরো বড় বড় এরকম কার মানে আছে সালাতে এফোর্ড করতে পারবে, যার তারপর অনেকে মার্শিয়ালে এফোর্ড করতে পারবে, অনেকের টিমে যদি এরকম ওয়ার্নার আছে, ওয়ার্নার থেকে মার্শিয়ালে চলে যেতে পারবে, যদি এই ব্যালেন্সটাকে যদি কভার করতে পারে। এবং লুকম্যানের যদি মিনিট পার অ্যাটেম্প যদি, হ্যাঁ 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 নাজিম, আমি ছোট ভুলটা একটু বলে দেই, সেটা হলো অবশ্যই মিনিটস পার অ্যাটেম্প্ট কিন্তু সবচেয়ে কম না, সবচেয়ে আসলে এই ইয়েলোটা যেটা লুকম্যানের ক্ষেত্রে মিনিটস পার অ্যাটেম্প্ট আছে, সেটা আসলে সেখানেও কিন্তু রাফিনা আসলে মেইন, কারণ তার চেয়ে সে হলো 28 মিনিটে আর লুকম্যান হলো 38 মিনিটে। সো এটা আমাদের একটা ভুল। হ্যাঁ রাইট, সো আপনারা এটা আমাদের মার্কিং এ একটু মিস্টেক হয়ে গেছে, মার্কিং এ আমাদের একটা মিস্টেক হয়েছে, বাট কিন্তু মিনিটস পার অ্যাটেম্পটে কিন্তু রাফিনা অনেকটা আগায় আর কি। কেন আমি লুকম্যানের কথা বললাম, লুকম্যানের আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো লুকম্যান কিন্তু ইনসাইড বক্স কিন্তু 9টা, সো ভেরি গুড। 9টা একটা 5 মিলিয়নের প্লেয়ার ডেফিনেটলি একটা ভালো অপশন, ভালো অপশন প্লেয়ার হিসেবে লুকম্যান ডেফিনেটলি ভালো অপশন। আমার গেম প্রায় 9 গেম সে আমার টিমে ছিল, সো এমন আমি তাকে 1-2 দিনের জন্য নিয়েছিলাম আর কি, এবং আমি 2টা গোল এবং 2টা অ্যাসিস্টও পেয়েছি। তো সেক্ষেত্রে আমার কোনো রিগ্রেট নাই। 5 মিলিয়নের কাছ থেকে আমি যদি 9 গেমিকে রাখার পরে যদি 2টা গোল আর 2টা অ্যাসিস্ট পাই, আমার মনে হয় যে এটাই সে রেগুলারলি খেলেছে, এবং কয়েকটা ম্যাচে যেখানে ফুলহ্যাম আসলে ক্লিন শিট দিয়েছিল, সো সেখানে আমি ক্লিন শিট গুলো পেয়েছি। সো আমার মনে হয় আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টের কিছু ছিল না আর কি সেখানে। না রাইট নাদিম, এবং আরেকটা প্লেয়ারের কথা আমি বারবারে আমি এখানে একটা সাজেশন করব না, ম্যাকটমিনে, এই কারণেই যে ম্যাকটমিনে একজন মিডফিল্ডার, সো বাট অনেকেই ট্রান্সফার করছে, সো এই জন্য আমরা এখানে রেখেছি। এটা আমাদের এই না যে আমরা এটাকে সাজেস্ট করছি, যেহেতু সবাই ট্রান্সফার করছে, ট্রান্সফারে গিয়ে দেখবেন যে ম্যাকটমিনের প্রাইস বাড়ছে, তখন হয়তো বা চিন্তা করবেন ম্যাকটমিনে কেন আমরা তো কোথাও দেখলাম না। তো এই জন্য আমরা ম্যাকটমিনিকে রেখেছি। যদি আপনি মনে করেন ম্যাকটমিনি নিতে পারেন তাহলে নিতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডাররা আসলে না নেওয়া উচিত। বাকিরা কিন্তু সবাই মোটামুটি অ্যাটাকিং। বিসুমা আসলে বেসিক্যালি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, আর ম্যাকটমিনি হলো জাস্ট আপনার বেঞ্চ ওয়ার্মার, যারা আপনাকে 2-3 পয়েন্ট করে দিবে বেসিক্যালি, বা 1 পয়েন্ট 2 পয়েন্ট করে দিবে।
এরা হলো বেসিক্যালি আপনার এনেবলার যেটাকে আমরা বলি, যারা পারভেজ যেটা অন্যান্য বড় প্লেয়ারদেরকে অ্যাকোমোডেট করার জন্য। বাট এনিওয়ে আমার মনে হয় নাদিম এখানে আরেকটা প্লেয়ারের কথা আমি বলবো, সেটা হলো সুচেক। বাট ইনফরমেশন আমরা দেখাই দিছি সুচেকের ক্ষেত্রে। সুচেক আমার টিমে ছিল এবং সুচেকের কিন্তু এই সিজনে এখন পর্যন্ত সুচেক 4টা গোল করছে এবং লাকিলি আমার তিনবারই সে আমার বেস্ট 11-এ চলেছে। সুচেক কিন্তু ভেরি গুড একজন পিক। সুচেক কিন্তু শেষ মুহূর্তে আশার আলো জ্বলায় দিয়ে যায়। সো সুচেক একটা ভালো ডিফারেন্সিয়াল এবং ভালো পিক হবে। কতটুকু ভালো ডিফারেন্সিয়াল এটার ব্যাপারে আমি একটা কথা বলি। আমার টিম আমি নিয়েছি আজকে সনের রিপ্লেসমেন্ট হিসেবে সুচেক ঢুকতেছে আমার। সো ভেরি গুড। খরা দিনে কিন্তু সে আমাকে 3 পয়েন্ট দিয়ে যাচ্ছে। সো but anyway, thank you Parvez, thank you so much, and of course this is interesting, and of course we will be back again with more videos, and আমাদের এখনো গেম টিম অফ দ্য উইক প্লাস আমাদের ইনজুরি ভিডিও আসছে। ইনজুরি ভিডিওটা এখন অনেক ইম্পর্টেন্ট, এই কারণে যে আসলে রাখা উচিত। সো প্লিজ FPL managers do keep an eye and do watch the injury video, and until then take care. Bye bye Parvez. Bye bye. Bye.